আসলে এই বাড়িতে না একটা নিয়ম আছে, অনেক পুরনো। আমি ভয় পাই না। মেয়ে মানুষের এত শখ সাজে না। সংসার করো, সন্তান ধরো, বংশ বাড়াও, বুঝলে? শেষে বিয়ে করলো ছেলেটা, বারণ শুনল না। যেতে দাও, ও ও ও ও ডাকছে ডাকছে। তোকে মেরে ফেলছি আমি, জেনে শুনে। একটা স্কুল দিয়ে কি যুগের পাপ ধোয়া যায়? কার কথা বলছো তুমি? হ্যাঁ, সবাই বলে সাপ। আমার মা বলতো ওরে শ্বাস বন্ধ করে মেরেছিল। আলো, কমলাদির আলো। নমস্কার, আপনারা শুনছেন গপ্প জুজু। মুখুজ্জে বাড়ির এক প্রাচীন অভিশাপ, সাত পুরুষের বন্ধ ঘরের গোপন কথা আর এক অন্যায়ের বিরুদ্ধে আলোর লড়াই। শত বছরের নিয়মের বেড়াজাল আর অজানা আতঙ্কের মুখোমুখি আজ এক নতুন জীবন। সৃজা, সে কি পারবে মুখুজ্জে বাড়ির সেই রক্তের দাগ মুছে দিতে, নাকি সেও তলিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে? শুনবেন জোনাকির লেখনীতে গপ্প জুজুর আজকের নিবেদন, মুখুজ্জে বাড়ির বড় বউ। সন্ধে 7টা, শ্রাবণ মাসের শেষ। আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। হাওয়া যেন থমকে আছে। মজুমদার বাড়ির উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে। লাল বাল্ব চলছে সারে সারে। শাঁখ বাজাচ্ছে এবং উলু দিচ্ছে মেয়েরা, কিন্তু সেই শব্দে কোনো সুর নেই, যেন এক প্রকার বাধ্য হয়ে বাজাচ্ছে। উঠোনের মাঝে আদিত্য দাঁড়িয়ে আছে। বয়স ওই 30-এর কাছাকাছি। পরনে ধুতি পাঞ্জাবি, গলায় মালা, কপালে চন্দনের টিপ, কিন্তু মুখে কোনো হাসি নেই, চোখ নামানো। এসির নিচে দাঁড়িয়েও ঘামছে ছেলেটা। পাশে প্রবীণ পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, তবুও তার ভুল হয়ে যাচ্ছে বারবার। তিনি কপালের ঘাম মুছে আবার শুরু করছেন। বাড়ির কেউ খুশি না। আদিত্যর মা সুলেখা দেবী ঘরের কোণে আঁচলে মুখ ঢেকে কাঁদছেন নিঃশব্দে। অরুণ মজুমদার দালানে চেয়ারে বসে আছেন মুখ ঘুরিয়ে। ক্রমাগত চশমা খুলে মুছছেন বারবার, আবার পড়ছেন। তবুও সামনেটা কেমন যেন ঝাপসা লাগে তার। চিন্তায় মাথা ফেটে যাবে মনে হয়। শত হোক, উনি ছেলের বাবা। দুই কাকিমা মঞ্জু এবং শোভা ফিস ফিস করে, আঁচলে মুখ চাপা দেয়, পাছে কেউ যদি খেয়াল করে নেয়। শেষে বিয়ে করলো ছেলেটা, বারণ শুনল না। ওই বড় বউ আসছে শেষ অব্দি ঘরে। এত বছরের নিয়ম ভাঙলো, কি হবে কি জানি। পাড়ার লোকেরা খেতে বসেছে, কিন্তু খাওয়ার দিকে কারোরই মন নেই। চোখ বারবার সদরের দিকে চলে যায়। নতুন বউ কখন আসবে, কেমন হবে, আর কতদিনই বা বাঁচবে। গেটে একটা সাদা রঙের টয়োটা গাড়ি এসে থামে, ফুল দিয়ে সাজানো। দরজা খুলে নামে সৃজা। পরনে লাল বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় মুকুট। মুখে একটা লাজুক হাসি লেগে আছে, আর চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। বছর 25 বয়স। কলকাতার একটা কলেজের ইংরাজির প্রফেসর। এখান থেকে অবশ্য কলকাতার দূরত্ব খুব একটা বেশি না। জায়গাটা খুব তাড়াতাড়ি উন্নতি করেছে, তাই নামে গ্রাম থাকলেও চেহারাটা পুরোপুরি মফস্বলের। সৃজা পা রাখে উঠোনে, আলতা পড়া পা, পিঁড়ি পাতা, শাঁখ বাজছে জোরে জোরে। কিন্তু সেই শাঁখের শব্দে মিশে যায় অন্য কোনো অজানা একটা বেসুরো শব্দ। শাঁখ, উলু আর মহিলাদের হুলস্থুল, অনেকটা কেন জানি না কান্নার মতো শোনায় সব মিলিয়ে। বকুল গাছের ডালটা নড়ে ওঠে, কিন্তু হাওয়াতে নয়। সৃজা হঠাৎ করে চমকে তাকায় গাছের দিকে।
কিছুই তো নেই, শুধুই অন্ধকার। কিন্তু ওর স্পষ্ট মনে হলো কেউ যেন ওর কাঁধে হাত দিল। হবে হয়তো কেউ। সৃজা চিন্তা না করে ঘরের ভিতরে ঢুকে যায়। নিয়ম মেনে বরণ হয়, কিন্তু সুলেখা দেবীর হাতটা কেঁপে ওঠে। প্রদীপটা পড়ে নিভে যায়। সৃজার চিন্তা শুরু হয়, এই মফস্বলের দিকে মানুষজন প্রদীপ নিভে যাওয়াকে যে কি চোখে দেখবে সেটা সে দিব্যি জানে। কিন্তু তার জন্য তাকে কেউ খারাপ ভাববে না তো? এমনিতেই শুরুর দিন থেকে ও দেখেছে ওদের সম্পর্কটা নিয়ে কেউই সেইভাবে সহজ নয়। অথচ কাজের বেলা অবশ্য দেখা গেল উল্টো, কেউই তাকে কিছু বলল না। কিন্তু বাড়ির মানুষগুলোর বুকটা যেন কেঁপে উঠল। শোভাদেবী তাড়াতাড়ি প্রদীপ তুলে জ্বাললেন। আদিত্য সবটাই দেখে। ওর বুকের ভিতরে কেউ যেন হাতুড়ি পেটে। তবে কি সত্যিই ওর ভুল হলো? সৃজা এতক্ষণে চেয়ে দেখে নতুন বরের মুখে একটা কালো ছায়া নেমে এসেছে। কিন্তু কেন? ভয়। আদিত্য মজুমদার আর ভয়। সৃজা যেন 2 বছর আগের দিনগুলোর সাথে ওকে মেলাতে পারে না। কয়েকদিনের অজানা কোনো দুশ্চিন্তায় পুরো শুকিয়ে গেছে ছেলেটা। ওর মনে পড়ে পুরনো দিনগুলোর কথা। দুপুর 12টার রোদ কলেজ স্ট্রিটের পাথর গলিয়ে দিচ্ছে। কফি হাউসের পাশ দিয়ে হেঁটে গেলে ভিতর থেকে ভেসে আসে কফির গন্ধ, পুরনো বই এবং তর্কের গন্ধ। প্রেসিডেন্সি ল্যাবরেটরির দরজা ঠেলে ঢুকলেই সব বদলে যায়। বাইরের হট্টগোল মুহূর্তে থেমে যায়। এসির ঠান্ডা হাওয়া এসে লাগে গায়ে। আর চারিদিকটা ধীরে ধীরে অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা পড়ে। একটা টেবিলের এক কোণে বসে আছে আদিত্য। ইতিহাস নিয়ে পিএইচডি করছে সে। বাংলার জমিদারি প্রথা এবং তার পতন এরই গভীরে ডুবে আছে বেশ কিছুদিন ধরে। চেহারা একটা গাম্ভীর্য আছে, ধারালো চিবুক এবং চোয়ালটা শক্ত। কিন্তু বাদামি চোখ দুটো যেন অন্য রকম, ঠিক যেন দুটো পুরনো জানলা। বাইরে থেকে বন্ধ দেখলেও ভেতরে অনেক কিছু লুকিয়ে রেখেছে। ডিপার্টমেন্টের বেশিরভাগ লোকজন এই মিস্টার পড়াকুকে এড়িয়ে চলে। অকারণ আড্ডায় সে নেই, করিডোরে দাঁড়িয়ে গল্পে সে নেই। সে আছে শুধু বই আর নোটবুকে। কিন্তু আজকে একটা উলট পুরাণ দেখা গেল। কারণ আদিত্য টেবিলের উল্টো দিকে এসে বসলো একটি মেয়ে। চোখে সরু ফ্রেমের চশমা, হাতে এলোমেলো নোটসের তাড়া, চুল খোলা, কপালে একটা ছোট্ট কালো টিপ। এসে এই বইটা টেবিলের উপরে রাখলো, ব্যাগটা পাশে নামালো, চেয়ারটা ঠেলে একটু সরিয়ে নিল নিজের মতো করে। এই পুরো ব্যাপারটা একটা নিজস্ব স্বাচ্ছন্দ্য ছিল, যেন সে যেখানে বসে সেটাই তার জায়গা হয়ে যায়। সে পোস্ট কলোনিয়াল লেকচারার। কিছুক্ষণ পড়ার চেষ্টা করলো, তারপর হাল ছেড়ে দিয়ে মাথা তুলে তাকালো। সামনে ছেলেটা তখনও অবিচল, বইয়ের পাতায় মুখ গুঁজা আছে, পাশের দুনিয়া সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। মেয়েটা এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপরে সরাসরি জিজ্ঞেস করল, আপনি কি সব সময় এত গম্ভীর, নাকি আজই ইন্টারেস্টিং কোনো ইতিহাসে ডুবে আছেন? আদিত্য চোখ তুলে তাকালো খুব ধীরে। মেয়েটার চোখে হাসি, কিন্তু কণ্ঠে যথেষ্ট গাম্ভীর্য, যে প্রশ্নটাকে হেসে উড়িয়ে দেয়া যায় না। আদিত্যর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। এরপরে রোজ দেখা হতে লাগলো তাদের। লাইব্রেরির একই টেবিলে, কফি হাউসের একই কোণে এবং কলেজ স্কোয়ারে বিকেলে হাঁটা। সৃজা সেনের সাথে আলাপ হওয়ার পরে আদিত্য খেয়াল করল কোথাও একটা কোলাহল শুরু হয়েছে ওর ভিতরে। তর্ক হতো প্রায়। একদিন সৃজা বলল, তোমাদের জমিদাররা তো শোষক, রক্ত চুষে বেঁচে থেকেছে। সবাই এক ছাঁচে ঢালা নয়। যেমন আমার দাদু গ্রামে স্কুল করেছিলেন। একটা স্কুল দিয়ে কি যুগের পাপ ধোয়া যায়? আদিত্য রেগে গেল। তারপরে কিছুক্ষণ চুপ থেকে সে হাসল, মানে এসে হেরে গেছে, কিন্তু মানতে নারাজ। বন্ধুত্বটা গড়তে সময় লাগলো না। আর বন্ধুত্ব কখন যে ভালোবাসার রূপ নিল, দুজনের কেউই ঠিকঠাক বলতে পারবে না সেটা। সৃজার ছোট্ট ফ্ল্যাটে রাত জেগে সিনেমা দেখতে দেখতে কখনো কখনো ফোনের দুপ্রান্তের কথা থেমে যেত। শুধু জানলা দিয়ে ভিতরে আসতো ল্যাম্পপোস্টের আলো। সৃজা শক্ত মেয়ে, সবসময় স্পষ্ট মতামত,
এবং মেরুদণ্ড সোজা। অন্যায় দেখলে সরে দাঁড়ানো তার স্বভাব নয়। আর আদিত্য পুরো উল্টো, কথা কম বলে ছেলেটা। অবশ্য যেটা ও দৃঢ়ভাবে বিশ্বাস করে তার জন্য ও করতে পারে না হেন কাজ নেই। তবে সৃজার জন্য সে কতটা করতে পারে সেটাও নিজেও হয়তো পুরোটা জানত না। একদিন বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে সৃজা বলল, আমাকে বাড়ি নিয়ে যাবে না? তোমার মা বাবার সঙ্গে দেখা করতে চাই। পরে যাব, এখন বাড়িতে একটু কাজ আছে। কি কাজ? বাবা একটু অসুস্থ। সম্পূর্ণ মিথ্যে কথা। ওর বাবা সম্পূর্ণ সুস্থ, কিন্তু সত্যিটা বলার মতো সাহস সেদিন ওর হলো না। মাঝে মাঝে সত্যি বলতে ওর বুকটাই কেঁপে ওঠে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? যে সমুদ্রে ও ভেসে চলেছে তার থেকে উদ্ধারের উপায়টাই বা কি? সৃজা আবারও জিজ্ঞেস করল পরের দিন। তারপরে আবারও কিছুদিন পরে। আদিত্য এড়িয়ে গেল, একবার, দুবার, বারবার। সৃজা একদিন রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ? সময় হলে তোকে সব বলবো। সৃজা বিশ্বাস করল, কারণ ভালোবাসা যে সবসময় বিশ্বাস করতে চায়। প্রপোজটা এলো একটা সন্ধ্যায়, প্রিন্সেপ ঘাট। গঙ্গার ওপরে রোদ নামছিল ধীরে ধীরে, জলের রং বদলাচ্ছিল। আদিত্য হাঁটু গেড়ে বসল। আজও মনস্থির করেই এসেছে যে সবকিছু শেষে এটাই ওর নিয়তি, ওর ভবিতব্য। সৃজাকে সাথে নিয়ে ও সব লড়াই লড়ে নিতে পারবে। সৃজা, বিয়ে করবে আমাকে? পাগল নাকি? মোটেই করব না। সৃজার চোখটা ভিজে উঠল, ঠোঁটে হাসি। বলেই জড়িয়ে ধরল ছেলেটাকে। কিন্তু আদিত্যের বুকের ভিতরে তখন একটা কাঁপুনি। সৃজার মাথা তার বুকে, গঙ্গার বাতাস দুজনকে ছুঁয়ে যাচ্ছে ধীরে ধীরে। তোকে মেরে ফেলছি আমি, জেনে শুনে। ঘোর কাটল সৃজার। কতক্ষণ যে বসেছিল এভাবে, পুরনো দিনগুলোর কথা মনে করতে করতে সেটার হিসেব নেই। বিয়ের রাত পেরিয়েছিল, বাসর, বৌভাত সব পেরিয়েছে। আজকে ফুলশয্যা, ঘরটা সাজানো হয়েছে যত্ন করে। গাঁদা আর রজনীগন্ধার মালা দরজায়, খাটে ছড়ানো গোলাপের পাপড়ি। প্রদীপের নরম আলোয় পুরো ঘরটা একটা সাদা কালো রং পেয়েছে, গভীর, উষ্ণ, যেন স্বপ্নের ভেতরে আর একটা স্বপ্ন। সৃজা খাটের কিনারায় বসে আছে, ঘোমটা সরিয়ে রেখেছে অনেকক্ষণ। একে একে দু একটা গয়না খুলছে, কানের দুল, হাতের বালা। আয়নায় নিজেকে দেখছে এবং হাসছে আপন মনে। আজ রাতটার জন্য অনেক দিন ধরে সে অপেক্ষা করেছে, অপেক্ষা করেছে আদিত্যের জন্য। আদিত্য ঘরে ঢুকল। সৃজা মুখ তুলে তাকালো, তারপরে থমকে গেল। পাঞ্জাবির বোতাম খোলেনি, গলায় এখনো মালা রয়েছে, কিন্তু মুখে যেটা থাকার কথা ছিল সেই রাতে সেটাই নেই। রোমাঞ্চ নেই, প্রত্যাশা নেই, বদলে আছে একটা মরিয়া কোণঠাসা যন্ত্রণা। ঠিক যেন ফাঁসির আসামি নিজের সেলে ফিরে এসেছে আবার। সৃজা উঠে দাঁড়ালো, চোখে একটা ছদ্ম কৌতুক ফুটিয়ে বলল, কি হলো? এত দেরি? আদিত্য কোনো কথা বলল না। ধীর পায়ে এসে এসে খাটের কিনারে বসল। তারপরে সৃজার হাতটা ধরল, দুটো হাত দিয়ে শক্ত করে। হাত দুটো যেন বরফের মতো ঠান্ডা। তোমার শরীর খারাপ? আদিত্য মাথা নাড়ল। অনেকক্ষণ চুপ থেকেই যেন নিজেকে প্রস্তুত করে নিচ্ছে কথাগুলো বলবে বলে। তারপরে বলল, সৃজা, তোকে একটা কথা বলার ছিল। বিয়ের আগে বলা উচিত সেটা, আমি পারিনি। আসলে ভয় পেয়েছিলাম যদি তুই আমায় ছেড়ে চলে যাস। সৃজার দম বন্ধ করে হাতটা শক্ত করে চেপে ধরল। কি কথা বলো? আদিত্য একবার চোখ বন্ধ করল, তারপরে খুলল। সরাসরি সৃজার দিকে তাকিয়ে সে বলল, আসলে এই বাড়িতে না একটা নিয়ম আছে, অনেক পুরনো। গর্ভবতী কোনো বড় বউ বাঁচে না এই বাড়িতে। যতজন বড় বউ এসেছে 7 মাসের মাথায়
মা আর সন্তান দুজনেই চলে গেছে। ডাক্তার দেখানো হয়েছে, হাসপাতালে হয়েছে, কিছু করতে পারেনি কেউ। রোগ নয় এটা, এটা অন্য কিছু। সৃজা একটু থামল, তারপরে হাসল, একটু অবিশ্বাসের হাসি। ধুর, এই 21 শতকে এসে এই কথা বলছো? কে বলল তোমাকে? ঠাকুমা নাকি কাকিমারা? না, আদিত্যের গলা শক্ত। কাকিমারা না, আমি নিজে দেখেছি। ও একটু থামল, তারপরে বলতে শুরু করলো, যেন অনেক দিনের বোঝা সে নামাচ্ছে। আমার ঠাকুরদার বড় ভাই ছিলেন। বাড়ির নিয়ম মেনে উনি বহুদিন বিয়ে করেননি। তারপর প্রায় 44 বছর বয়সে উনি বিয়ে করলেন, ভালোবেসে, জোর করে। বড় ঠাকুমার বয়স তখন 31। স্কুল জীবনের প্রেম। পরে দাদু মানা করে দিলেও ঠাকুমা আর জেদ করে বিয়ে করেননি। তারপরে 44 বছর বয়সে দাদুর পণ ভাঙল আর বিয়ের সানাই বাজল। বিয়ের পরে বছর না ঘুরতেই বড় ঠাকুমা প্রেগনেন্ট। তখন আমি সবে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি। ঠাকুমা মারা গিয়েছিলেন 7 মাসের পেট নিয়ে। সে কি বিভৎস দৃশ্য! আদিত্য আর বলতে পারে না। ওর মনে পড়ে যায় ছেঁড়া ছেঁড়া সেই দিনগুলোর কথা। ঘরময় রক্ত, বিছানার চাদর, মেঝে ভর্তি সব। বড় ঠাকুমার পেট ফালা ফালা করে চেরা, যেখান থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে রক্তের স্রোত বেরিয়ে আসছে বাইরে। ডাক্তার দিদি পর্যন্ত এইসব সহ্য করতে না পেরে কোনো রকমে চৌকাঠে বসে পড়েছিলেন। এই ঘটনা কি স্বাভাবিক জীবনে আদৌ সম্ভব? না না, মোটেই না। সৃজাকে বোঝাতেই হবে, যে করে হোক। বিয়ে হয়েছে তাদের, তাদের সন্তানকেও কখনোই আসতে দেবে না, কিছুতেই না। হারাতে পারবে না সে সৃজাকে। বরাবর এই বাড়ির বড় ছেলেরা বিয়ে করে না। বাবা ছোট ছেলে, তাই বিয়ে করতে পেরেছিলেন। কাকারা সবাই ছোট, আমি শুধু বড়। আমি জেনে শুনে নিয়মটা ভাঙলাম তোকে ভালোবেসে। ঘরের হাওয়া যেন একটু ভারী হয়ে গেল। সৃজার মুখ থেকে হাসি মিলিয়ে গেল, চোখে এখন অন্য কিছু। বিশ্বাস না অবিশ্বাসের মাঝখানে আটকে গিয়ে সে প্রশ্ন করল, তুমি বিশ্বাস করো এসব? না, করতে চাই না। আদিত্যর গলাটা ভেঙে গেল। কিন্তু ছোটবেলা থেকে দেখেছি, মায়ের চোখে সবসময় একটা ভয়, বাবার সবসময় একটা চুপ করে থাকা। জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। বড় হয়ে বুঝেছি কেন। তাই তোকে বাড়িতে নিয়ে যাইনি এতদিন, পালিয়ে বেরিয়েছি। ভেবেছিলাম বিয়ে করবো না কোনোদিন। মনে হতো এই একটা অভিশাপ ঘিরে আছে আমাকে। কিন্তু তুই এসে না সব হিসেব গুলিয়ে দিলি। আমি তোকে হারাতে পারবো না সৃজা। তাই তো তোকে বিয়ে করার কথা উঠলেই আমি ভয় পেয়ে যেতাম। কদিন সিদ্ধান্ত না নিতে পেরে নিজেকে অসহায় মনে হয়েছে। কত রাত আমি জেগে কাটিয়েছি তোর চিন্তায়। আমি আর পারলাম না, বিশ্বাস কর। ভেবেছিলাম তোকে বলবো না। তুই যদি জানতে পারিস। তাহলে কি হতো? সৃজা উঠে দাঁড়ালো, গলায় রাগ এবং চোখে জল। আদিত্য, তুমি পিএইচডি করেছো ইতিহাসে, সারা দিন যুক্তি দিয়ে তুমি কথা বলো, আর এইসব কুসংস্কার তুমি বিশ্বাস করো? বাড়ির বৌমা মারা গেছে, তার কারণ ছিল। তখন চিকিৎসা ছিল না, পুষ্টি ছিল না, সেবা ছিল না। অভিশাপ বলে কিচ্ছু ছিল না, কখনো ছিল না। আদিত্য উঠে এলো, সৃজাকে জড়িয়ে ধরল শক্ত করে, কাঁধে মুখ গুঁজে কাঁদল নিঃশব্দে। তোকে হারাতে চাই না সৃজা, এটুকুই জানি। আর কিছু জানি না। হয়তো ঠিকই বলছিস, হয়তো সব কুসংস্কার। কিন্তু ছোটবেলায় যা দেখেছি বড় ঠাকুমাকে, সেটা
ভুলতে পারি না। সকালে হাসলেন আর রাতে নেই, সেই রাতটা আমার মনে আছে। মনে আছে, আমার প্রতিটা মুহূর্তই মনে আছে। সৃজা একটু সরে এলো, দু হাতে আদিত্যর মুখটা ধরে তুলল। তাকাও আমার দিকে। আদিত্য তাকালো। আমি ভয় পাই না কুসংস্কারকে না, ভূতকে না, পুরনো গল্পকে না। আর তুমিও পাবে না আমি থাকতে। লড়াই করব আমরা। ডাক্তার আছে, বিজ্ঞান আছে, আমরা আছি। কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। আদিত্য কিছু বলল না, শুধু আবারও জড়িয়ে ধরল ওকে। সৃজার বুকে মুখ রাখল সে। জানলাটা খোলা ছিল। বাইরে পুরনো একটা বকুল গাছ, বহু পুরনো, গুঁড়ি মোটা, ডাল ঘন, পাতায় পাতায় রাতের অন্ধকার জমে আছে। সৃজার চোখ অন্যদিকে, কিন্তু যদি দেখত, সে দেখতে পেত ডালের ওপরে কেউ দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না, অন্ধকারে ঢাকা, শুধু চোখ দুটো ঘরের দিকে তাকিয়ে আছে। আলো নেই সেই চোখে, তবু যেন জ্বলছে, ভিতর থেকে কিছু একটা চলছে। বাতাস নেই, তবু আঁচল উঠছে ধীরে ধীরে, যেন নিজের নিয়মে। তারপরে মিলিয়ে গেল সে। গাছের পাতার ভিতরে ঢুকে গেল, নাকি অন্ধকারের আঁধারে হারিয়ে গেল, কিছুই বোঝা গেল না, যেন ছিলই না কোনোদিন। ঘরে সৃজা আলো নিভিয়ে দিল। কাল নতুন দিন, এখন ঘুমো। আদিত্যকে জড়িয়ে রইল মেয়েটা। ঘুম এলো না। চোখ গেল জানালার দিকে। বকুল গাছটা সেইভাবেই দাঁড়িয়ে আছে, অন্ধকারে নিঃশব্দে। বুকের ভিতরে একটা ঝাঁকুনি অনুভব করল। ও সৃজাকে আরো জোরে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে ওকেও নিয়ে যাবে ওকে। বাইরে তখন একটা শব্দ হয়ে উঠল দূরে, রাতের নিস্তব্ধতা চিড়ে। শেয়াল ডাকছে মনে হলো, কিন্তু এটা তো শেয়ালের ডাকের মতো না, অনেকটা কান্নার মতো, মেয়েলি গলার কান্না। ভিতর থেকে উঠে আসা এক টানা, থামছে না। আদিত্য চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল ভোরের অপেক্ষায়। এভাবে বছর দুয়ে কেটে গেল। মজুমদার বাড়ির উঠোনে এখন রোদ পড়ে, বকুল গাছে ফুল ফোটে, গন্ধ আসে, কিন্তু বাড়ির হাওয়াটা ভারী। সৃজা সকলের সাথে মিশে গেছে। সকালে রান্নাঘরে যায়, শাশুড়ি সুলেখা দেবীর পাশে বসে, বঁটি পাতে, শাক কাটে। কখনো কখনো বাড়ির মা কাকিমাদের চোখ উপেক্ষা করে আদিত্য সেখানে এসে জোটে। রান্নাটাও হোস্টেলে থাকতেই বেশ শিখেছিল। বৌমা, ডাল বেশি সেদ্ধ করো না, তোমার শ্বশুরের পেট খারাপ। আচ্ছা মা। মা ডাকটা শুনে সুলেখার চোখটা ভিজে ওঠে, মুছে ফেলেন আবার। ছেলের বউ, বড় বউ, বাঁচবে তো। পাড়ার মেয়েরা আসে, টুকু, মিতালি, রমা, গল্প করে, সিরিয়াল নিয়ে, বাজার নিয়ে। সৃজা সব শুনে আর হাসে। বৌদি, তোমাদের তো 2 বছর হলো, সুখবর কবে? এসব কথা থাক, সব ভগবানের ইচ্ছা। এখন চা করো দেখি। সৃজা বোঝে, সবই বোঝে। সেই বাড়িতে বড় বউয়ের মা হওয়া হয় না, এটাই নিয়ম। যে রাতে সৃজা আয়নার সামনে এসে দাঁড়ায়, নিজের পেটটা দেখে। ওর শরীর সুস্থ, বয়স 25 পেরোলো। মাতৃত্বের টান জাগে ওর। কলেজের রাস্তায় ছোট ছোট ছেলে মেয়েদের দেখে, কোলে নিতে ইচ্ছা করে তার। বইয়ের ফাঁকে ডাক্তারের কার্ড জমায়, গাইনেকোলজিস্ট। আদিত্যকে সে বলল একদিন, শোনো, এবার আমরা বাচ্চা নিই। আদিত্যর হাত থেমে যায়, ভাত মুখে ওঠে না। হ্যাঁ, এখন? হ্যাঁ, 2 বছর তো হলো, আমি রেডি। আদিত্য প্লেট ঠেলে দেয়, বলে, মানে আমি যে সেটেলড হইনি সৃজা। পিএইচডি শেষ হলো সবে, চাকরিও তো বেসরকারি, পার্মানেন্ট নয়। গাড়ির লোন, জয়েন্ট ফ্যামিলির কত খরচ। দেখো, এসবের এখনো সময় হয়নি বোধহয়। সৃজা তাকায়, চোখে জল। বাপের বাড়ির সব আত্মীয়রা ওকে প্রশ্ন করে করে জেরবার করে। ওর নিজেরও তো ইচ্ছা হয় মা হতে,
এভাবে এই অভিনয় আর কতদিন করা চলে? আসল কারণ সেটা না আদিত্য, তুমি ভয় পাও, সেই অভিশাপের ভয়। আদিত্যের গলাটা যেন কেঁপে ওঠে। হ্যাঁ পাই, তোকে হারানোর ভয় পাই, বুঝিস না কেন? সৃজা প্লেটটা নিয়ে উঠে যায়। পিছন ঘুরে দেখে না আপাত কঠিন ছেলেটার মুখ ভয়ে সাদা হয়ে উঠেছে, চোখের কোণে বেঁধেছে জলের ধারা। এরপর শুধু একটা শীতল দূরত্ব, এক খাটে শোয় কিন্তু মাঝে থেকে কোলবালিশ। স্বামী স্ত্রীর কথা হয় না সেভাবে। আদিত্য রাত জেগে বই পড়ে, সৃজা পাশ ফিরে শোয়, পেটে হাত রাখে, খালি পেট। 1 মাস গড়ায়, 2 মাস গড়ায়, আদিত্য ভেঙে যায় একটু একটু করে নিঃশব্দে। সৃজা জেদ ধরে ডাক্তার দেখাবে একা, রিপোর্ট নিয়ে আসে, টেবিলের উপরে রাখে। আমি ফিট, তুমি না চাইলে আমি একাই মা হব, সায়েন্সের হেল্প নেব, কিন্তু মা আমি হবই। আদিত্য রিপোর্ট দেখে, সৃজার চোখটা দেখে, সেখানে জেদ, ভালোবাসা আর ভয়হীন একটা আগুন। সেই রাতে আদিত্য রাজি হয়, সৃজাকে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে, যেন ছেড়ে দিলেই হাওয়ায় মিলিয়ে যাবে সে। কথা দে, আমাকে ছেড়ে যাবি না। পাগল, কোথায় যাব তোমাকে ছেড়ে? সৃজা হাসে, কপালে একটা চুমু খায়। বাইরে বকুল গাছে পেঁচা ডেকে ওঠে। বাড়ির পিছন দিকে একটা ঘর আছে, পুরনো স্যাঁতস্যাঁতে, দেওয়ালে শ্যাওলা ধরেছে, ছাদের কোণে ফাটল, জানলায় শিক আছে কিন্তু পর্দা নেই। দুপুরেও ঘরটার দিকে আলো আঁধারি ভাব থাকে একটা, যেন সূর্য ওই ঘরের দিকে ঠিকমতো মুখ করে না। সেই ঘরের কোণে থাকেন লতিকা, এই বাড়ির পিসি ঠাকুমা, আসলে আদিত্যের দাদুর পিসি উনি। বয়স 100 ছুঁই ছুঁই, চামড়া কুঁচকে গেছে, হাতের শিরাগুলো ফুটে উঠেছে, চোখে একটা ঘোলাটে আবরণ, কিন্তু স্মৃতি, স্মৃতি এখনো টাটকা, শানিত, একটুও মরচে ধরেনি। কেউ ওনার কাছে তেমন যায় না। বাড়ির লোকেরা বলে মাথাটা একটুখানি পাগল হয়ে গেছে, ছোটরা বলে উনি খেপে গেছেন, বড়রা অবশ্য এই বিষয়টা নিয়ে কথা বলে না। তাই লতিকা একাই থাকেন ওই ঘরে অন্ধকারে, পুরনো স্মৃতির সাথে। সেদিন দুপুরে সৃজা উঠোন পেরিয়ে যাচ্ছিল, বড় বউ, গলাটা কাঁপা কিন্তু স্পষ্ট। সৃজা ঘুরে দেখল লতিকা ঠাকুমা দরজায় দাঁড়িয়ে আছেন, হাত নাড়ছেন, ইশারা করে ডাকছেন, এদিকে আয় বাপু, একবার বস দিকিনি, কথা আছে। সৃজা এক মুহূর্ত থামল, তারপরে গেল, পিছনের ঘরটায় ঢুকল, মাথাটা একটু নামিয়ে। দরজার চৌকাঠটা নিচু, ভিতরে একটা পুরনো গন্ধ, ন্যাপথলিন, মাটি আর একটা অন্য কিছু যেন। ও মেঝেতে পিঁড়ি পেতে বসল। লতিকা খাটের কিনারায় বসল, চোখ দুটো সৃজার মুখের উপরে রাখলেন, ঘোলা চোখ, কিন্তু দৃষ্টিটা তীক্ষ্ণ। তুই পোয়াতি হবি শুনলাম, খুব সাবধানে কিন্তু। সৃজা হাসল, হাসিটা স্বাভাবিক রাখার চেষ্টা করল সে। ঠাকুমা, আপনি ভয় পান কেন? আমি ভালো আছি, সব ঠিক আছে। লতিকা কথা বললেন না, শুধু হাত বাড়িয়ে সৃজার হাতটা ধরলেন। সৃজা চমকে গেল, হাতটা বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা যে হাতটা সরিয়ে নিতে ইচ্ছা করলো তার, কিন্তু সে সরালো না। ভয় দেখাচ্ছে না রে পাগল মেয়ে, সত্যি বলছি। কমলার কথা শুনেছিস? কমলা? কমলা কে? লতিকা চোখ বুঝলেন, তারপরে যেন অনেক দূরে চলে গেলেন, এই ঘর থেকে, এই দুপুর থেকে, এই শতাব্দী থেকে। সৃজা দেখল বলিরেখা মাখা মুখটা একটু বদলে গেল, কোঁচকানো চামড়ার ভিতরে পুরনো কোনো বেদনা জেগে উঠল যেন। কমলা এসেছিল এই বাড়িতে বর্ষার শেষে, তখন তার বয়স 13।
কমলা বীরভূমের এক জমিদার বাড়ির মেয়ে, আদরে মানুষ। বাবা মাথায় করে রেখেছিলেন। সকালে উঠে কীর্তন বা ভজন গাইতে গাইতে পুকুর ঘাটে যেত। বিকেলে বারান্দায় বসে তুলি নিয়ে পটের ছবি আঁকত। পুকুর, ধান ক্ষেত, দূরের তাল গাছ, বাপ মরতে দাদারা দেখাশোনা করে বিয়ে দিয়ে দিল এই বাড়িতে। গায়ে গয়না, চোখে ভয়, মনে একরাশ অবুঝ ভাবনা। পালকিতে উঠে কমলা কেঁদেছিল, শেষবারের মতো বাপের বাড়ির উঠোন থেকে। শ্বশুর বাড়িতে পা দেওয়ার পরের দিন থেকেই রাজ্যের নিয়ম শুরু হলো। বড় বউয়ের গলা তুলে গান মানা, বেহায়ার মতো চেঁচামেচি করতে হয় না। আর ওই সব ছবি চাপা আঁকার দরকার কি? মেয়ে মানুষের এত শখ সাজে না। সংসার করো, সন্তান ধরো, বংশ বাড়াও, বুঝলে? পুকুর ঘাটে বসার অবকাশ পর্যন্ত রইল না। স্বামী খুব বেশি কাছে বসতো না। সে বয়সে অনেক বড়, স্বভাবে গম্ভীর। কমলার দিকে ফিরেও তাকাতো না বিশেষ। কথা বলার মতো মানুষ কমলার ছিল না কোনো কালেই। মনের মিল হতো না কারোর সাথে। সংসারের কুটকচালিতে হাঁপিয়ে উঠত কচি মনটা। কমলা কাঁদত নিঃশব্দে, মুখে কাপড় চেপে, যেন কান্নার শব্দটুকু তার নিজের নয়। এই বাড়ি, এই নিয়ম, এই দেওয়াল, এই একাকিত্ব, সমস্ত কিছুর মধ্যে ওই 13 বছরের মেয়েটা ধীরে ধীরে কোথাও মরে যেতে লাগলো। শরীরে নয়, ভেতরে। 1 বছর পর কমলা পুয়াতি হলো। তোমার মনে হলো বুকের ভেতরে একটু আলো ফুটছে। ভাবলো সন্তান আসলে আনন্দ পাবে, নিজের একটা মানুষ হবে, তাকে গান শোনাবে, ছবি আঁকা শেখাবে। যা যা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সে সব দেবে। পেট বাড়তে লাগলো, শরীর ভারী হলো। 7 মাসে পড়লো, কিন্তু সুখ যে বড় চঞ্চল, তাকে সহজে ধরা যায় না। শ্রাবণ মাসের এক অমাবস্যার রাতে ব্যথা উঠল, দাই এলো, কিন্তু বাচ্চা হলো না। রক্ত পড়তে লাগলো, জ্বর চড়লো। কমলা তাও জিদ চেপে মনের জোরে 3টে দিন ভুগলো। চোখ উল্টে যাচ্ছে, মুখে ফেনা, শরীরে কোনো সার নেই। কিন্তু বাড়ির মানুষগুলোর মায়া হলো না, তাদের বংশের বাতি এলো না। এই চিন্তাতেই তারা মুশকুল। একবারও ভাবলো না যে যে গেল সে কমলার কত আপন ছিল। কমলা আর পারল না। 3য় দিন রাতে যাওয়ার ঠিক আগে ধাইকে ভাঙা গলায় মেয়েটা একটাই কথা জিজ্ঞেস করতে পেরেছিল, এই বাড়িতে যে আসে সে কি শুধু সন্তান জন্ম দিতে আসে? তার কি নিজের কিচ্ছু থাকতে নেই? লতিকা থামলেন, চোখের কোণে জল।
হাতের পিঠ দিয়ে মুছলেন ধীরে। আমি দেখেছি, ছোট ছিলাম তখন। তারপর এই বাড়ির আর কোনো পোয়াতি বড় বউ বাঁচেনি, কাউরে ধরে রাখা যায়নি। কমলার খাট কাপড় যা বাকি ছিল সব পুড়িয়ে দেওয়া হয়েছিল উঠোনে। কিন্তু কান্না যে পড়ে না বৌমা। সৃজা চুপ করে বসে রইল। বুকের ভেতরটা একটা ঠান্ডা স্রোত নেমেছিল তার। টের পাচ্ছিল সে। যুক্তি বলছিল এসব পুরনো কথা, কুসংস্কার, বাস্তব নয়। কিন্তু শিরদাঁড়ার কাছে কোথাও একটা শিরশিরে অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠল তার। এটা অনেক পুরনো কথা ঠাকুমা। তখন ডাক্তার ছিল না, চিকিৎসা ছিল না, এখন তো সব আছে। আমাকে নিয়ে ভয় পেও না। লতিকা আর কিছু বললেন না, শুধু হাত তুললেন, সৃজার মাথায় রাখলেন। হাতটা কাঁপছে কিন্তু স্পর্শটা কোমল। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, ভয় পাস নে, হ্যাঁ, তবে সাবধানে থাকিস মা। 7 মাসটা। বাকিটা আর বললেন না, কিন্তু ঘরের বাতাসে যেন কথাটা ঝুলে রইল, অদৃশ্য ভারী নিঃশ্বাসের সাথে মিশে। সৃজা উঠল, প্রণাম করে তাকে বাইরে বেরিয়ে এলো। উঠোনে রোদ উঠেছিল, উজ্জ্বল স্বাভাবিক দুপুরের রোদ, কিন্তু মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। 2 মাস পরে জানা গেল সৃজা প্রেগনেন্ট। আদিত্য খবরটা শুনে প্রথমে খুশি হলো, হাসলো। তারপরে সেই হাসির ঠিক পিছনে একটা ভয় এসে দাঁড়ালো। শান্ত, নিঃশব্দ, অপেক্ষারত। সেই রাত থেকে ঘুমটা কেমন যেন কমে গেল তার। সৃজা ঘুমিয়ে পড়লে সে জেগে থাকে। সৃজার পেটে হাত রাখে, অন্ধকারে, যেন হাতটা সরালেই কিছু একটা হয়ে যাবে। 3টে মাস পেরোলো। বাড়িতে শুরু হলো ছোট ছোট ঘটনা। রাত তখন 2টো। সৃজা ঘুম থেকে উঠে জল খেতে গেল। দালান পেরিয়ে গিয়ে থমকে গেল সে। একটা কান্নার শব্দ, চাপা, নিঃশব্দ প্রায়, কিন্তু অবশ্যই একটা মেয়েলি গলা। পাশের ঘর থেকে আসছে বলে মনে হলো তার, কিন্তু দরজায় তালা, ঘরে কেউই নেই। আদিত্যকে সে ডাকল। আদিত্য উঠে এলো, কান পাতল, তারপরে বলল, স্বপ্ন দেখেছ বোধহয়, ঘুমাও ঘুমাও। সৃজা আর কিছু বলল না, কিন্তু আদিত্য শুনেছিল। সৃজা জানত সেটা। চার মাস। এক দুপুরে সৃজা একা ঘরে বই পড়ছিল। হঠাৎই একটা গান শোনা গেল। কোথা থেকে আসছে বুঝতে পারল না সে। পাশের বন্ধ ঘর থেকে ভেসে আসছে, খালি গলায়, সুপরিচিত সুর না, গ্রামের কোনো একটা পুরনো সুর। কথাগুলো অস্পষ্ট, কিন্তু একটা লাইন স্পষ্ট শোনা গেল। সৃজা উঠে গেল, দরজাটা ঠেলল, তালা দেওয়া। দরজার ফাঁক দিয়ে ধুলো বেরিয়ে এলো বাইরে। নিশ্চয়ই ভিতরে ধুলো জমে আছে মেঝেতে, কোণে মাকড়সার জাল। সৃজা জানে ওখানে কেউই নেই, অনেকদিন ধরেই কেউ ছিল না ওখানে, কিন্তু সুরটা ভাসছে ঘরের বাতাসে। শাশুড়িকে বলল সে, পুরনো বাড়ি, বাতাস ঢোকে, কাঠ নড়লে অদ্ভুত সব শব্দ হয়। কিন্তু মুখটা সাদা হয়ে গেল তার। সৃজা দেখল, স্বপ্ন আসতে থাকলো। রোজ না, মাঝে মাঝে, যখন ক্লান্তি বেশি থাকে, যখন ঘুমটা গভীর হয়। প্রতিবারই সেই একই মেয়ে, একজনাই, লাল পাড় সাদা শাড়ি, চুল খোলা, পেটটা উঁচু, খাটের পাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ। মুখ দেখা যায় না, ঘুমটায় ঢাকা থাকে। সৃজার পেটের দিকে হাত বাড়ায়, কিন্তু ছোঁয় না, শুধু হাতটা কাঁপে, যেন ছুঁতে চায় কিন্তু পারে না, অথবা ছুঁতে চায় না কিন্তু হাতটা থামে না। প্রতিবারই ধর্মর করে উঠে বসত সৃজা, ঘামে ভেজা। আদিত্য জিজ্ঞেস করত, কিন্তু সৃজা বলতো,
কিছু না, ও বাজে স্বপ্ন। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু একা হলেই বুকের ভেতরে একটা নাড়াচাড়া টের পেত সে, যেন কেউ পাঁজরের নিচে হেঁটে বেড়াচ্ছে। শুধু বাচ্চার নড়াচড়া নয়, অন্য কিছু। আদিত্য সব লক্ষ্য করত। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতো সে, রাতে শোবার ঘরে আলো জ্বালিয়ে রাখে, বই নিয়ে সৃজার পাশে বসে থাকে অতন্দ্র প্রহরায়। 6 মাস শেষ করে 7 মাসে পা দিল সৃজা। ডাক্তার চেক আপ শেষ করে হাসলেন। বাহ, সব নর্মাল, বেবি হেলদি, টেনশন করবেন না মিস্টার মজুমদার। আদিত্য রিপোর্টের কাগজ নিল, হাতটা কাঁপল সামান্য। বাড়ি ফিরে দেখল সৃজা ফল কাটছে, সুস্থ এবং উজ্জ্বল। ডাক্তার বলল সব ঠিক আছে। সৃজা হাসল। বলেছিলাম না, কোনো ভয় নেই। শ্রাবণ মাসের অমাবস্যা, বাইরে ঝড় উঠেছে, বাজ পড়ছে, কারেন্ট নেই। ইনভার্টারের আলো এই ঘরটা অর্ধেক আলো এবং অর্ধেক ছায়া। সৃজা ঘুমোচ্ছিল, গভীর ঘুম, পেটে হাত রেখে। আদিত্য চেয়ারে বসে আছে জেগে, চোখ লাল। বহু রাতের অনিদ্রার ফলে স্বাস্থ্য ক্রমাগত ভেঙে যাচ্ছে ওর। বাইরে ঝড়ের শব্দ, বকুল গাছের ডাল ভাঙার শব্দ, আর জানলার কাঁচে বৃষ্টির আঘাত। হঠাৎ করেই সৃজা নড়ে উঠল, বিড়বিড় করল, আমাকে যেতে দাও, যেতে দাও, ও ও ও ডাকছে, ডাকছে। আদিত্য লাফিয়ে উঠল, সৃজার কাঁধটা ধরে ঝাঁকালো। সৃজা, সৃজা ওঠো, কার কথা বলছো? কি বলছো? সৃজা চোখ খুলল না, শুধু ঠোঁটে একটা হাসি, কষ্টের, দুঃখের। কমলা বলছে সময় হয়েছে, সময় হয়েছে। আদিত্যর রক্ত ঠান্ডা হয়ে গেল। সৃজাকে সজোরে বুকে চেপে ধরল সে। বাইরে বকুল গাছের মোটা একটা ডাল মরমর করে ভেঙে পড়ল। জানলার কাঁচটা যেন কেঁপে উঠল একটু। ঝড় বাড়ল। কে কমলা? কে? কোথাও যাবে না তুমি? কোথাও? আমি আছি তো, এই তো এখানেই আছি। কার কথা বলছো তুমি? হ্যাঁ? আদিত্য সারা রাত জেগে রইল সেদিন। সৃজার হাত 1 সেকেন্ডের জন্য ছাড়ল না সে। ভোর 5টা। শ্রাবণের আকাশ এখনো কালো, মেঘ ডাকছে গুড়গুড় করে, কিন্তু বৃষ্টি নামছে না, যেন আকাশেরও দম আটকে আছে। মজুমদার বাড়ির ঠাকুর ঘরে ঘণ্টা বাজছে, ধূপের ধোঁয়া ছাদ পর্যন্ত উঠে এসেছে। সুলেখা দেবীর ভিজে কাপড়, চুল খোলা, পঞ্চপ্রদীপ হাতে, মন্ত্র পড়ছেন তিনি। গলা কাঁপছে, কিন্তু থামছেন না। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। 2 কাকিমা মঞ্জু এবং শোভা পাশে বসে জপ করছেন। তুলসীতলায় জল পড়ছে এক ধারা। বৌমার আজ থেকে ঘরের বাইরে যেতে বারণ, 7 মাস। এই কটা দিন পার হলে তারপর দেখা যাবে। শোবার ঘরে সৃজা খাটে হেলান দিয়ে বসে শুনল নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রতিবাদ করতে পারল না সে, কারণ কথাটা খুব একটা অযৌক্তিক না। আসলে ওর রেস্টের দরকার। পেট এখন বড়, শাড়ি আঁটে না, ম্যাক্সি পরতে হয়। হাতে বই, দ্য সেকেন্ড সেক্স, কিন্তু পাতা উল্টাচ্ছে না সে। দৃষ্টি স্থির, দরজা বন্ধ, জানালা বন্ধ, এসি চলছে, তবু দম বন্ধ লাগছে ওর। উঠে জানালার পর্দাটা সরালো সে, কাছে মুখ রাখল। বাইরে বকুল গাছটা দাঁড়িয়ে আছে, শুকনো, পাতা নেই, কালো ডাল। কবে থেকে এমন হলো মনে করতে পারল না সে। কাল কি সবুজ ছিল? না, ছিল না, সে তো খেয়াল করেনি। গুঁড়িতে শ্যাওলা ধরেছে, গোড়ায় লাল সুতো বাঁধা। কে বিঁধেছে? এই বন্দিত্ব আমি মানি না, আমি তো কোনো আসামি না। পেটের ভেতরে বাচ্চাটা নড়ল জোরে, লাথি না ধাক্কার মতো একটা, যেন বাইরে আসতে চাইছে। সৃজা পেটে হাত রাখল। আসতে শোনা, এখনো তো সময় হয়নি। আবারও ধাক্কা,
চোখে জল এলো তার। ভয় না রাগের কেন সেটা জানে নাও। আদিত্য কিন্তু চুপ করে বসে থাকতে পারল না আর। সকাল হতে চিলেকোঠায় গিয়েছিল সে। ধুলো, ইঁদুরের বিষ্ঠা, ট্রাঙ্ক ভর্তি পুরনো কাগজ, 1890 জমিদারি খাতা, 1920 পুজোর হিসেব, কিন্তু কমলার নাম কোথাও নেই, একটা পাতাতেও না। যেন সে ছিলই না, যেন কেউ যত্ন করে মুছে দিয়েছে। গ্রামের নিবারণ খুড়োকে খুঁজে বের করল সে। বছর প্রায় 95, লাঠিতে ভর দিয়ে হাঁটেন। যদি কিছু বলতে পারে ওকে। কে? কমলা? হ হ, মনে আছে, লক্ষ্মী মেয়ে, রাতে ঘাটে গান গাইতো, দূর থেকে শুনেছি। কিন্তু বড় বউ হয়ে গান মানা ছিল, শাশুড়ি ছিল পাথর। কি হয়েছিল খুড়ো? মরে গেল পোয়াতি 7 মাসে। সবাই বলে সাপ। আমার মা বলতো ওরে শ্বাস বন্ধ করে মেরেছিল, বাতাস দেয়নি, ভেতর থেকে শেষ করে দিয়েছিল, যেন জেলের আসামি। আদিত্যের বুকটা কিছুটা কেঁপে উঠল। ও শহর থেকে আনল পণ্ডিত হরিশঙ্কর তর্করত্নকে। বয়স 80, মাথায় টিকি, গায়ে নামা বলি, চোখে পুরু একটা কাচের চশমা। সব খুলে বলল তাকে। পণ্ডিত বাড়িতে ঢুকলেন, বহুল গাছটা দেখলেন, বন্ধ ঘরটা দেখলেন, পুরনো কুয়োটাও দেখলেন। কুয়োর জল কালো। তিনি জোরে জোরে নাক টানলেন। গন্ধ আছে, রক্তের না, চোখের জলের। আদিত্য হাত জোর করে বলল, ঠাকুরমশাই, এই সাপ কাটবে কিভাবে? আমার স্ত্রী 7 মাসে পড়েছে সবে। আপনি একটা উপায় বলুন দয়া করে। পণ্ডিত পুঁথি খুললেন, তালপাতার পুঁথি। সাপ না বাবা, এটা অপূর্ণ আত্মার বেদনা। কমলা যেতে পারেনি, কারণ তার কথা কেউ শোনেনি, তার গান কেউ শুনতে চায়নি, তার রং কেউ রাখতে দেয়নি। সে চায় না অন্য কেউ এই বাড়িতে এসে একইভাবে নিজেকে হারিয়ে ফেলুক, নাম হারিয়ে, পরিচয় হারিয়ে, শুধু বংশবৃদ্ধির যন্ত্র হয়ে থাকুক। এর সমাধান কি বাবা? যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে। তার গান, তার রং, তার নাম স্বীকার করতে হবে। আর তোমার স্ত্রীকে প্রমাণ করতে হবে যে সে শুধু এই বাড়ির নয়, সে নিজেরও। তার নিজস্ব পরিচয় আছে, নাম আছে, ইচ্ছে আছে। কি করব বাবা? দরজা খোলো। যে ঘর বন্ধ, যে কথা চাপা, যে সত্যি মাটির নিচে, সব খোলো। মাঝে বারণ করেছেন। বন্ধ রেখেই তো সর্বনাশ হচ্ছে বাবা। খুললে যদি আলো ঢোকে, একবার চেষ্টা করেই দেখো না। সেদিন রাত 12টায় সৃজার জ্বর এলো হঠাৎ। আচ্ছা, বাহ, গা পুড়ে যাচ্ছে। এই তো, বাহ, 102। ঠিক আছে। ডাক্তার এলেন, স্যালাইন আচ্ছা, দিলেন। বেশ, ভাইরাল। তবে ভয় নেই, রিপোর্টটা নর্মাল, বেবি ঠিক আছে। কিন্তু সৃজার মনে হলো না ঠিক আছে। ভেতরে কেউ টানছে ওকে। নিজের নামটা মনে করতে কষ্ট হচ্ছে ওর। নিজের মুখটা মনে পড়ছে না তার। ওর মনে হলো কেউ যেন পাশে বসে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সৃজা হাসল, ফ্যাকাশে। একভাবে বিড়বিড় করতে লাগলো সে, সৃজা, সৃজা সেন, প্রফেসর। কিন্তু বলতে কষ্ট হলো। কেউ যেন ওর জিভটাকে চেপে ধরে আছে। শব্দগুলো কোথাও দূরে দূরে সরে যাচ্ছে যেন। সৃজার মনে হলো ও হাঁটছে,
একটা ঘরের মধ্যে হাঁটছে পুতুলের মতো। চারপাশে মাথা উঁচু করে দেখতে চাইল, কিন্তু কেউ নেই, আদিত্যও না। ও হাঁটছে একটা অদৃশ্য সুতোর টানে। দালান পেরোলো, পা নিঃশব্দ। বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো সে। দরজায় হাত রাখল, নিজে নিজেই খুলে গেল সেটা। ভিতরে চাঁদের আলো, ধুলো ভাসছে বাতাসে। একটা পুরনো হারমোনিয়াম কোণে, পাশে তুলি, শুকনো রঙের বাটি। দেওয়ালে আধখানা একটা আঁকা ঝুলছে, নদী, নৌকো আর একটা মেয়ে। ছবিটা শেষ হয়নি। সেই মেয়েটা বসে আছে মেঝেতে, লাল পাড় সাদা শাড়ি, খোলা চুল, গলায় হার, কপালে টিপ, পেটটা উঁচু। এবার মুখটা দেখা যাচ্ছে তার, তরুণী এবং সুন্দরী। চোখে অসীম ক্লান্তি, কাজল লেপ্টে গেছে সেখানে, যেন কেঁদেছে অনেক দিন ধরে। কমলা মুখ তুলল। তুমি কি জানো তুমি কে? সৃজার গলাটা শুকিয়ে গেল। আমি সৃজা। কমলা মাথা নাড়ল, ঠোঁটের কোণে কষ্টের হাসি একটা। শুধু কি তাই? শুধু এই বাড়ির বড় বউ, আদিত্যর স্ত্রী, ওই পেটের বাচ্চার মা। তোমার গান কোথায়? তোমার বই, তোমার ক্লাস ঘর, তোমার নিজের নাম? আছে, আমি প্রফেসর, আমি সৃজা সেন মজুমদার, আমার পরিচয় আছে। কাল ছিল, আজ তুমিও ঘরে বন্দি। কাল নিজেকে ভুলে যাবে, আর পরশু আমার মতো হয়ে যাবে। ঘুমটা ভেঙে গেল হঠাৎ। ওর পরনের কাপড় ভিজে গিয়েছে, বুকটা কেমন যেন ধড়ফড় করছে। আদিত্য পাশেই বসে আছে, চোখে ঘুম নেই। সৃজার হাত ধরে আছে শক্ত করে। ঘুমহীন ক্লান্ত চোখ দুটোতে অজানা একটা আতঙ্ক আর হারিয়ে ফেলার ভয়। মেয়েটা প্রায় ছিটকে এসে ঝাঁপিয়ে পড়ল অচেনা মানুষটার বুকে। তারপরে চোখের জলগুলোকে ছেড়ে দিল অঝরে। ও আমাকে কেড়ে নিচ্ছে আদি, ধীরে ধীরে, আমি টের পাচ্ছি। আদিত্য সৃজাকে জড়িয়ে ধরল, কিছু বলল না, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিল কাল সকালে দরজাটা খুলবেও। পরের দিন সকালে আদিত্য গুদামঘর থেকে পুরনো লোহার শাবলটা বের করে আনল। সুলেখা দেবী আঁচল চেপে এসে দাঁড়ালেন বন্ধ ঘরের সামনে। তার মুখটা শক্ত। খবরদার বাবু, ওই ঘর খুললে সর্বনাশ হবে। তোর বাবার দিব্যি রইল। আদিত্য একটু থামল, তারপরে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল, মাথা রাখল। মা, ঘর বন্ধ রেখেই তো এতদিন সর্বনাশ হয়েছে। বড় ঠাকুমা গেছেন, আমি আর হারাতে পারবো না মা, প্লিজ প্লিজ। আদিত্য উঠে দাঁড়ালো, তাকে আর বাধা দিলেন না সুলেখা দেবী। আদিত্য শাবল ঢোকালো তালায়। মরচে পড়া একটা তালা, বহু বছরের মরচে। একটা ঝাঁকুনিতে ভাঙল না সেটা, দুটোতেও না। তৃতীয় ঝাঁকুনিতে ঝনঝন করে শব্দ করে ভেঙে গেল সেটা। দরজায় হাত দিয়ে সে ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে ধুলোর ঢেউ বেরিয়ে এলো যেন। নাক মুখ ঢাকল সে। পিছনে দাঁড়িয়ে সুলেখা দেবী কাশলেন। আদিত্য চোখ ঢাকল। ভেতরটা অন্ধকার, জানলা বন্ধ ছিল হয়তো কয়েক দশক ধরে। আদিত্য ঠেলে খুলল সেটা। কাঠের পাল্লা একটু আটকালো, তারপরে খুলে গেল। সকালের আলো ঢুকলো সেখানে। ছোট ঘর, ধুলোয় মেঝেটা সাদাটে হয়ে আছে। মাঝখানে একটা হারমোনিয়াম ভেঙে পড়ে আছে সেখানে। রিডে ছাতা ধরেছে। পাশেই একটা কাঠের বাক্স, তুলি শুকিয়ে কাঠ হয়ে গেছে। রঙের শিশি ফেটে গিয়ে জমাট বেঁধেছে সেখানে। দেওয়ালে আঁকা আধখানা একটা ছবি, নদী এবং নৌকোর। একটা মেয়ে বসে আছে সেখানে। কোণে একটা ট্রাঙ্ক। আদিত্য সেটা খুলল। ভিতরে একটা পোকাই কাটা শাড়ি, খালি গয়নার বাক্স, একটা বাঁশি, আরও কয়েকটা পটের ছবি, সুন্দর এবং নিখুঁত। শাড়িতে কলকা করা নকশা।
সেলাইয়ের কাজে ঘর সংসারের ছবি, রান্নাঘর, উঠোন, দেবদেবী, যা সব হাতে আঁকা। যেই হাতে এইগুলো আঁকা, সেই হাত যে কোনো শিল্পীর ছিল তাতে কোনো সন্দেহ নেই। ট্রাঙ্কের তলায় একটা ভাঁজ করা কাগজ রয়েছে, হলুদ হয়ে গেছে, কিনারা ভঙ্গুর। আদিত্য সাবধানে তুলল সেটা। কাঁপা হাতের লেখা, অনভ্যস্ত কিন্তু স্পষ্ট। যেদিন আমার বিয়ে হলো, মা খুব কাঁদল। আমি বুঝিনি কেন। এ বাড়িতে আসার পর শাশুড়ি বলল গান গাওয়া পাপ, তুলি ধরা নাকি ছোট লোকের কাজ। আমি তো বন্দি হয়ে গেলাম, কথা বলার কেউ নেই। আমি কি মানুষ না? কিন্তু এখন আমার পেটে বাচ্চা, আমি খুব খুশি। ও তো আমার নিজের মানুষ, শুধু আমার। আমি ওকে গান শোনাবো। ওরা বলে বংশের প্রদীপ, ছেলে চায় ওরা। কিন্তু আমি জানি আমার মেয়ে হবে। আমি তার নাম রাখবো আলো। কিন্তু ও কি আসবে এই বাড়িতে? সে কি গান গাইতে পারবে, আঁকতে পারবে? আমি কি দেখে যেতে পারবো? আদিত্যর হাতটা কাঁপছে। পিছনে একটা শব্দ হলো। ঘুরে দেখল সে, শ্রীজা দাঁড়িয়ে আছে সেখানে, পেটটা ধরে, চোখে জল কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। সে চিঠিটা দেখেনি, কিন্তু আদিত্যর মুখটা দেখছে, সেটুকুই যথেষ্ট। ফিসফিস করে সে বলল, আলো। শ্রাবণ শেষ হয়। আকাশ কালো, বাতাস নেই, গুমোট, যেন রাত নিজেই দম আটকে বসে আছে সেখানে। গোটা মজুমদার বাড়ি জেগে রয়েছে। ঠাকুরঘরে প্রদীপ নেভেনি। সুলেখা দেবী জপ করছেন, ঠোঁট নড়ছে অবিরাম। কাকিমারা ঘরে বসে গঙ্গা জল ছেটাচ্ছেন, কিন্তু শোবার ঘরের দিকে সাহস করে কেউ এগুচ্ছেন না। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন সবাই। পরিবেশ থমথমে এবং নিঃশব্দ। শোবার ঘরে শ্রীজা বিছানায় শুয়ে আছে, পাশেই আদিত্য। গা পুড়ে যাচ্ছে, 102 জ্বর। ঠোঁট ফাটা, চোখ বন্ধ, পেটটা উঁচু। ভিতরে বাচ্চা নড়ছে না, একদম চুপ। ডক্টর সেনগুপ্ত স্টেথোস্কোপ সরালেন, মাথা তুললেন। আদিত্য প্রায় চিৎকার করল। এক্লাম্পসিয়া, প্রেশার হঠাৎ বেড়ে গেছে। এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে দেরি করলে মা আর বাচ্চা। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স! কিন্তু শ্রীজা হাত তুলল ধীরে, চোখ না খুলে বিড়বিড় করে বলল, না, কোথাও যাব না, যাব না। ও ডাকছে, ও ডাকছে। আদিত্য বুঝল এটা শুধু শরীরের লড়াই নয়। শরীরের লড়াই ডাক্তার লড়বেন, কিন্তু এই টানটা অন্য জায়গা থেকে আসে, বহু পুরনো, বহু গভীর। সে উঠে দাঁড়ালো, কমলার চিঠি আর বোনা কাঁথা দুটোকে বুকে চেপে ধরল। মা, তোমরা শ্রীজার কাছে থাকো, আমি আসছি। সুলেখা দেবী এগিয়ে এলেন। দরজা খুলতে মা, 7 পুরুষের বন্ধ দরজা। মাঝরাত। আদিত্য সেই ঘরে ঢুকল, দরজাটা ভেজিয়ে দিল, একটা মোমবাতি জ্বালালো, মেঝেতে বসল, হাতে কমলার সেই চিঠিটা। কিছুক্ষণ চুপ করে বসে রইল। কোথা থেকে শুরু করবে সে জানে না। পিএইচডি করা মানুষ যুক্তিতে বিশ্বাস করে, ইতিহাসে বিশ্বাস করে, আর এখন এই অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে 90 বছর আগে মারা যাওয়া একটা মেয়ের সাথে কথা বলতে এসেছে। কিন্তু এর চেয়ে সত্যিকারের কাজ আর কিছু আছে বলে তার মনে হলো না। আদিত্য গলাটা পরিষ্কার করল। কমলাদি? সব চুপ। শুনতে পাচ্ছ? আমি আদিত্য, এই বাড়ির বড় ছেলে। তোমার মতো আরেকজন বড় বউকে নিয়ে এসেছি এই বাড়িতে। বাতাসটা সামান্য নড়ল, ধুলো উড়ল। শুনতে পাচ্ছ? তোমার সাথে অন্যায় হয়েছিল। তোমার গান কেড়ে নেওয়া হয়েছিল, তোমার রং কেড়ে নেওয়া হয়েছিল। তোমাকে মানুষ না ভেবে শুধু বংশের যন্ত্র ভেবেছিল ওরা। সেটা পাপ ছিল, অন্যায় ছিল। গলা ধরে এলো ওর। আমি ক্ষমা চাইছি।
আমি এই বাড়ির হয়ে ক্ষমা চাইছি, এই বংশের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু কিন্তু শ্রীজা তুমি নয়, সে একেবারে আলাদা। সে শ্রীজা সেন, ইংরেজির অধ্যাপক। সে বই পড়ে, তর্ক করে, রাগ করে, ভালোবাসে। কেউ তার গান কাড়েনি, কেউ তার পরিচয় কাড়েনি। সে নিজের আলো নিজে বহন করে। তবু সে থামল না, বুকে চিঠিটা চেপে ধরল। ওর চোখ ভিজে গেল, কিন্তু কাঁদল না সে। আমি জানি তুমি লিখেছিলে তোমার মেয়ে হবে, তার নাম রাখবে আলো। সে কি কোনোদিন আসবে এই বাড়িতে? গাইতে পারবে, আঁকতে পারবে? আমার মেয়ে হলে তার নামও রাখবো আলো। প্রতিশ্রুতি দিলাম কমলাদি, তোমার আলো এই বাড়িতে গাইবে, আঁকবে, পড়বে। তার সামনে কেউ দরজা বন্ধ করবে না। এই বাড়ির সব পুরনো নিয়ম আমি ভাঙলাম। আজ, এখন তুমি সাক্ষী। হঠাৎ করে এই বাতাস থমকে গেল, পুরোপুরি থামল, নিস্তব্ধ। তারপরে হারমোনিয়াম থেকে একটা সুর বেরিয়ে এলো। কেউ বাজাচ্ছে না, কিন্তু সুরটা বেরোচ্ছে স্পষ্ট, অবিচল। কমলার গান, কিন্তু এবার কান্না নয়, এবার মুক্তির। দেওয়ালে আধখানা ছবিতে রং লাগলো, নিজে নিজে নদী নীল হয়ে গেল, নৌকো লাল। আর মেয়েটার মুখ, যেটা এতদিন শূন্য ছিল, সেখানে একটা হাসি ফুটে উঠল। ওদিকে শোয়ার ঘরে ডক্টর সেন ইঞ্জেকশন তৈরি করছিলেন। হঠাৎই শ্রীজার ঠোঁটটা নড়ে উঠল, চোখের পাতাটা কাঁপল। স্বপ্নের ভেতরে শেষবার এলো তার কমলা। লাল পাড় সাদা শাড়ি, কিন্তু মুখে আর সেই 1000 বছরের ক্লান্তি নেই। চোখে কাজলও আর লেপটে নেই, হাতে রং এবং তুলি। তোর মেয়ে আসবে, তাকে ভালো রাখিস, গান শেখাস, রং চেনাস। শুধু মেয়ে না, মানুষ ভাবিস। আর নিজেকেও ভুলে যাস না কে তুই। তুই শুধু এই বাড়ির বড় বউ না, তুই শ্রীজা। নিজের আলো নিজে বহন করিস, পারবি তো? শ্রীজার স্বপ্নের ভেতরে কাঁদল, মাথা নাড়ল। পারবো দিদি, পারবো, কথা দিলাম। কমলা হাত বাড়ালো, শ্রীজার পেটে রাখল সেই হাত। হাতটা খুব ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডায় একটা শান্তি আছে, ভয় নয়। আমি যাই তাহলে, অনেকদিন পর ছুটি। শ্রীজা চোখ খুলল। সুলেখা দেবী কেঁদে ফেললেন। বৌমা, বৌমা, কথা বলো বৌমা। এই তো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডক্টর সেনগুপ্ত নাড়ি দেখলেন, ভ্রুকুচকে তাকালেন, আবার দেখলেন। প্রেশার নামছে, জ্বর কমছে। একটু চুপ করে তিনি বললেন, বেবির হার্টবিটও স্ট্রং। আশ্চর্য, বিপদটা কেটে গেছে। ওহ, যাক। শ্রীজা পেটে হাত রাখল, বাচ্চাটা নড়ছে জোরে জোরে। শ্রীজা কাঁদল, কিন্তু এই কান্নায় কোনো কষ্ট নেই। আদিত্য। তখনই দরজায় আদিত্য হাজির হলো, চোখ লাল, কিন্তু মুখে একটা আলো রয়েছে। যে আলো ভয়ের পর পর থাকে, ঠিক সেই আলো। সে ছুটে এসে শ্রীজাকে জড়িয়ে ধরল। আছি, এখানেই আছি। 7 মাস কাটল, 8 মাস কাটল, এবং 9 মাসও। শ্রীজার ঘরে বন্দি নেই, কিন্তু নিজে থেকেই এখন একটু ধীর স্থির হয়ে গেছে। ভিতরে ভিতরে একটা বদল হয়ে গেছে ওর। বই পড়ে, ডায়েরিতে লেখে। রোজ লিখে 3টে শব্দ, আমি শ্রীজা সেন। শহুরে যুক্তিবাদী মেয়েটা বুঝেছে, কিছু সত্যি যুক্তির বাইরে থাকে। কিছু ব্যথা প্রজন্মের পর প্রজন্ম বহন করে মানুষ, কারণ কেউ একবার সেই ব্যথাটা স্বীকার করেনি, ছুঁয়ে দেখেনি। এক দুপুরে ও লতিকা ঠাকুরমার ঘরে গেল। বৃদ্ধা তখন কাঁপা হাতে সেলাই করছিলেন। শ্রীজা পাশে বসল। ঠাকুমা, কমলাদির কোনো ছবি আছে? লতিকার হাতটা থামল, সূচ ফুটে গেল আঙুলে, রক্ত বেরোলো, চোখে জল ভরে এলো তার।
এত বছর পরে কেউ নামটা নিল তার। নেই মা, পুড়িয়ে দিয়েছিল সব, কিন্তু তিনি আলমারি খুললেন, কাপড়ের ভাঁজে গভীর থেকে বের করলেন একটা ছবি, সাদা কালো ঝাপসা। এক তরুণী বসে আছে সেখানে, হাতে হারমোনিয়াম, পাশে কয়েকটা বাচ্চা। লুকিয়ে রেখেছিলাম, ওর বাপের বাড়িতে তোলা। আমাদের খুব ভালোবাসতো, বড় লক্ষ্মী মেয়ে ছিল। সৃজা ছবিটা বুকে নিল। আশ্বিন মাস, শিউলি ফুটেছে। ভোর রাত, নার্সিংহোমে পৃথিবীর প্রথম আলো দেখল একটা নতুন প্রাণ। মেয়ে হয়েছে, সুস্থ, 3 কেজি। আদিত্য তাকে কোলে নিল, ছোট্ট লাল টুকটুকে, চোখটা পিটপিট করছে। পৃথিবীটা দেখছে প্রথমবার। আলো, তোর নাম আলো। সৃজা ক্লান্ত কিন্তু হাসছে। সে হাসি দেখে মনে হয় এর চেয়ে সত্যিকারের আর কিছু হতে পারে না। আলো, কমলাদির আলো। বাইরে শাঁখ বাজল, এবারে উৎসবের, সত্যিকারের। সৃজা বাড়ি ফিরে এলো, কোল আলো করে। উঠোনে পা দিতেই চোখ গেল বকুল গাছের দিকে। নতুন পাতা গজিয়েছে, কচি এবং সবুজ। শুকনো কালো ডালে কুঁড়ি ধরেছে, একটা নয়, অনেকগুলো। যে গাছটা মরে গিয়েছিল সে যেন আবার ফিরে এসেছে। পাড়ার লোকে এলো মেয়েটাকে দেখতে। ওর নাম দিয়েছি আলো। বন্ধ ঘরটা এখন খোলাই থাকে। সৃজা সেখানে একটা আর্ট কর্নার বানিয়েছে, কমলা স্মৃতিতে। পুরনো হারমোনিয়ামটা সারিয়েছে সে। আদিত্য মাঝে মাঝে বাজায় সেটা, রবীন্দ্রনাথের গান। আলো শোনে, ছোট ছোট হাতগুলো নাড়ে। দেওয়ালে ঝোলানো কমলার ঝাপসা ছবিটা এখন ফুলের মালা টাঙানো সেটাতে। কার্তিক মাস, হালকা শীত নেমেছে। আদিত্য আর সৃজা পাশাপাশি শুয়ে আছে, মাঝখানে আলো। 3 মাস বয়স, সে ঘুমিয়ে আছে। ছোট্ট নাক থেকে নিঃশ্বাস পড়ছে, জানলা খোলা। বাইরে বকুল ফুলের গন্ধ আসছে, গাছ ভর্তি ফুল। আদিত্য ফিসফিস করে বলল, ভয় লাগছিল সৃজা, সেই রাতে ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলবো। সৃজা আদিত্যের হাত ধরল, আলোর ছোট্ট মুঠোটা নিজের হাতে নিল। আমিও। একটু চুপ করে থেকে সে বলল, তাও ভালোবেসেছিলাম আদি, সেটাই তো যথেষ্ট ছিল। আদিত্য সৃজার কপালে ঠোঁট রাখল। আলো ঘুমের মধ্যেই হাসল। বাইরে বকুলতলায় একটা মিষ্টি হাওয়া দিল, পাতা নড়ল, আর তার সাথে ভেসে এলো একটা সুর, খালি গলার, অনেক দূর থেকে। কমলার গলা, কিন্তু কান্নার নয়, এবারে যেন ঘুম পাড়ানি। শেষ হলো আমাদের আজকের গল্প, জোনাকির কলমে মুখুজ্জে বাড়ির বড় বউ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের বিশেষ সদস্য হতে আমাদের চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে জয়েন করুন। আজকের গল্পটিতে যারা অভিনয় করেছেন: কথক আলাপন, সৃজা, ডালিয়া, আদিত্য, কৌশিক, মঞ্জু দেবী, স্বাগতা, শোভা দেবী ও টুকু, উপমা, সুলেখা ও কমলার শাশুড়ি পিয়ালি, লতিকা ও কমলা, বর্ণিশা, নিবারণ, হ্যাপি, পণ্ডিত, সৌরভ। আবহ পরিচালনা টিম অ্যানোনিমাস। পোস্টার ক্যাফে। ফিরব আরও একটি রোমাঞ্চকর টান টান গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন গপ্প জুজু।